অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বলছে সচিবালয়ে আগুন সুপরিকল্পিত। আচ্ছা, এটা সুপরিকল্পিত আগুন, উই নো দ্যাট। আই মিন, আই ডোন্ট হ্যাভ টু বি এ মাস্টার অফ ফায়ার, লাইক, বিকজ তারা কোনো অবস্থাতেই কোনো জায়গাতে একটা প্রশাসন, তারা সচিবালয় চেঞ্জ করতে পারেন নাই, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ করতে পারেন নাই। এই জায়গাগুলোতে এভাবে রেখে আইন, মানে পুলিশ এভাবে জায়গা মতো রেখে, গোয়েন্দা বাহিনী জায়গা মতো রেখে আপনি ফিক্স করবেন এই দেশ? No, it's not possible. Sorry, আমি রাখতেছি, ভালো থাকবেন। আমি স্বাভাবিক ঘটনা নয়, এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে, এর কোনো বিকল্প নেই। সচিবালয়ে মূল টার্গেট করা হয়েছে আসিফ এবং নাহিদকে। সব কিছু বাদ দিয়ে আসিফ এবং নাহিদের মন্ত্রণালয়ে কেন আগুন দেওয়া হলো? এই আগুন দেওয়ার পিছনে রহস্য কি? আসলে কি তাদেরকে টার্গেট করা হয়েছে? আগুন দিয়ে কি তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে? আমরা দেখেছিলাম এর আগে অনেক সমন্বয়কে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসিফ নাহিদ তাদের মধ্যে অন্যতম। আমি বলবো জুলাই অভ্যুত্থানের হিরো তারা, তো তাদের বিরুদ্ধে কি আসলে ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা, এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মাসুম ভাই। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আসিফ নাহিদই হচ্ছেন মূল টার্গেট এই ফেসিবাদী হাসিনার এবং ভারতের। অগ্নিকাণ্ডের ঘটনায় আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত গণ অধিকারের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক সাংবাদিক সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখ লাগছে এজন্য, দীর্ঘ 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে, কিন্তু 16 বছর পরে যখন আমাদের রেস্টের সময়, দেশ বিনির্মাণের সময়, তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে, আমি স্বচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি, এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয়। এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে, এর কোনো বিকল্প নেই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন 16 ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে, তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না, পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আজকের ওদের হৃদয়ে, ওদের গালের উপরে 24-এর গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে, ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবি দেওয়ার নামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওয়ের নামে বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে, তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের 24-এর এই জুলাই বিপ্লবে যেই সহযোদ্ধা ভাইয়েরা আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশে নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে, তাদেরকে গুম করা, খুন করা, তাদেরকে রক্ত ঝরানো শুরু করেছে। আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয়ে আগুন দেবে, সংসদ ভবনে আগুন দিবে, মন্ত্রীপাড়ায় আগুন দিবে, তারপরে প্রেস ক্লাবে দিবে, বিভিন্ন জায়গায় দিবে, কয়েকদিন পরে আপনাদের মতো দেশপ্রেমিক সাংবাদিকদের বাসাবাড়িতে পর্যন্ত আগুন দেবে এই আওয়ামী লীগ। অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে। আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য নয়, বরং আপনাদেরকে বাংলাদেশের এই অবহেলিত যেই জাতিটাকে 16 বছর পর্যন্ত নির্বিচারে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। অতএব আমি বাংলাদেশের পদ্মা ব্রিজ দেখতে চাই না, আমি বাংলাদেশের রেস্টুরেন্ট দেখতে চাই না, আমি বাংলাদেশের রাস্তায় কি গর্ত হয়েছে সেটা দেখতে চাই না। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন, সেটাই হবে আপনার প্রথম কাজ। যদি সেটা না করেন
কম্বলের মধ্যে লেপের মধ্যে সাপ গুজে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আসুন বাংলাদেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি। গত 5ই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি, আলেম ওলামা, রাজনৈতিক দল, ডানপন্থী বামপন্থী ঐক্যবদ্ধভাবে যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য হাসিনাকে বিতাড়িত করেছি, আগামী দিনেও আওয়ামী লীগের দোসরদেরকে বিতাড়িত করতে ছাত্র, শিক্ষক, সুধী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলার সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই সরকারের শুভবুদ্ধির উদয় হোক, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন সেক্টরে মানুষদেরকে ঢুকিয়ে প্রমাণ করুক যে এই সরকারটি হাসিনার ফ্যাসিস্টদের শাস্তির জন্য এসেছে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গণ অধিকার পরিষদের ফারুক ভাই, তারেক ভাই সহ যারা আজকে আমাকে অতিথি গেস্ট হিসাবে সম্মান জানিয়েছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ফয়জুল হক ভাইকে। আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পদত্যাগ এবং ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের সুবিধাভোগী আমলাদেরকে মন্ত্রণালয়গুলো থেকে, সচিবালয় থেকে বহিষ্কার করার দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে এই মুহূর্তে বক্তব্য রাখবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, কোটা সংস্কার আন্দোলনের নিউক্লিয়াস জনাব ফারুক হাসান। বন্ধুগণ, আজকে আমরা ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছি। অনেকেই বলতে পারেন, ভাই আপনারা সরকারের পিছনে লাগলেন কেন? আমরা সরকারের পিছনে লাগি নাই। আমরা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করতে তার কয়েকজন উপদেষ্টাই যথেষ্ট। এরা উপদেষ্টা নয়, এরা প্রেসক্রাইবড আওয়ামী রয়ের এজেন্ট। এদেরকে ভারতীয় পরিকল্পনায় এই উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ বানানো যায়, ফেইলিওর করা যায়। আজকে সারা বাংলাদেশে আওয়ামী দোসরদের ছড়াছড়ি। আজকে যদি আপনাদের প্রশ্ন করি, ভাই চোখ বন্ধ করে আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলার দিকে তাকান। আপনার ইউনিয়নে যে সকল আওয়ামী সন্ত্রাসী বিগত 2 মাস আগেও গর্তে লুকিয়েছিল, তারা আজকে বহাল তবিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে হুমকি দিচ্ছে। এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস, হিম্মত পাচ্ছে, এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকারই দায়ী। কারণ এই সরকার উদার, অনেক দরদি, আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রতি তাদের এতটাই মায়া, এতটাই প্রেম, আওয়ামী লীগের গুন্ডাদের, সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে, মায়া লাগে, দুঃখ লাগে। এই জন্যই তো সেই কুখ্যাত সন্ত্রাসী বচ্চর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল, কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই। আসলে কি খুঁজে পায় নাই? কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশেই ছিলেন, তাকে গ্রেফতার করা হয় নাই। তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে, নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি, জানুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের একটি ছক কষেছে, বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে, যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে, যেখানে সেখানে আমাদের সমন্বয়ক ভাইদের হত্যা করা হচ্ছে। গতদিন মেঘনা নদীতে একটি
জাহাজে 7 জন মানুষকে হত্যা করা হয়েছে। অনেকেই বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা, এটা কোনো পরিকল্পিত ঘটনা নয়। আমি বলতে চাই এটি অ্যাবসলিউটলি পরিকল্পিত ঘটনা। এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই ডাকাতের আক্রমণ হয়ে থাকে তাহলে তারা সেই জাহাজ লুটপাট করার কথা, কিন্তু সেই জাহাজের একটা কানাকড়ি পর্যন্ত নড়চড় হয় নাই, শুধুমাত্র 7 জনকে কুপিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা দিতে চাই, আমরা আছি, আমরা জেগে আছি, আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি। এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে। আর এই উপদেষ্টারা, এই ব্যাককলের দল, এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত, দেশ জাহান্নামে যাক, দেশ গোল্লায় যাক। এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, জেলায় জেলায় ভ্রমণ করছে, আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে। বন্ধুগণ, গতকাল ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা, যেই জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো। এই আগুনের উদ্দেশ্য একটাই, আওয়ামী দোসরদের বিচার যাতে না হয়, তাদের গুম খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে, তার জন্য তারা সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে। হোয়াট এ ননসেন্স! আগুন এভাবে লাগতে পারে কখনো? একটা বিল্ডিং এ 2 জায়গায় আগুন, আর সেই 2 জায়গা উপদেষ্টা আসিফ এবং নাহিদের অফিস। তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে, কারণ তারা জানে এরা বয়সে ছোট হলেও, তরুণ হলেও এদের মধ্যে তেজ আছে, এদের মধ্যে স্পিড আছে। এদের এই জন্য এদেরকে ধ্বংস করা, নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। বেছে বেছে তাদের ফ্লোরগুলোতেই তারা আগুন লাগিয়েছে, একবারে পুরো ছারখার। আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন? এই আওয়ামী লীগ তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয়? আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে, গুপ্ত হত্যা শুরু করেছে, কপিয়ে মানুষ মারছে, সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পায়তারা শুরু করেছে। আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায়, নমনীয়তা দেখায়। আমরা এটা সহ্য করব না বন্ধুগণ। আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই যে সচিবালয়, এই সচিবালয়ে 95% এখনো আওয়ামী দোসর বসে রয়েছে। আর এই আওয়ামী দোসররাই এই আগুন লাগিয়েছে, এই দেশকে বেকায়দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে। উপদেষ্টারা জানে না, নাকে তেল দিয়ে ঘুমাই, আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে, বিদেশি খাবার খুঁজে। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড। আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক, দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক, কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের দিয়ে সেটা বোধহয় আর বাস্তবায়ন সম্ভব নয়, সম্ভব নয় বন্ধুগণ। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক দেখেছি, 4 মাস অপেক্ষা করলাম। এই 4 মাসে আওয়ামী লীগের 2 ভাগ খুনিকেও গ্রেফতার করতে পারে নাই। কি করবে এরা ভবিষ্যতে, তার আলামত দেখতে পাচ্ছি। আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধেই হবে। আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা। কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তারা উল্টো দিকে হাঁটছে, পিছন দিক দিয়ে হাঁটছে। আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা, মায়া, এই সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই।
তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোসরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই ব্যাককলের দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ, এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না। এই কালসাপকে যতই দুধ করে খাওয়ান এরা আপনাকে ছবল মারবে। অলরেডি ছবল মারা শুরু হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। তাই বন্ধুগণ, আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই সচিবালয় থেকে আওয়ামী সচিব, সেই রয়ের এজেন্ট যারা আছে, সেই গুন্ডা বাহিনীর সদস্য, রয়ের দালাল, ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের বহিষ্কার না করলে আমাদের আন্দোলন আগামীতে সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে ইনশাআল্লাহ। আজকে এটি আমরা 1 ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি কথা বলতে হবে, আর চুপ থাকার সুযোগ নেই। আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী খুনিরা সন্ত্রাসীরা এই দেশকে বেকায়দায় ফেলার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে। আমরা সেই সুযোগ আর দিতে চাই না। তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ। তাই ওর কথা আর বাড়াতে চাই না। পরিশেষে একটাই কথা, এই সচিবালয় থেকে আওয়ামী দোসরদের অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে, অনতিবিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। দেশপ্রেমিক নাগরিকদের প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে। এই উপদেষ্টা পরিষদ থেকে মাঝাভাঙ্গা, মেরুদণ্ডহীন, ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি ব্যর্থ উপদেষ্টাকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় কিংবা না করে, তাহলে আমরা বুঝবো তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে, এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধে যাবে এক সময়। তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই। আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে সফল করতে চান কিনা। যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন, অপদার্থ, দেশ বিরোধী, ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা আর 1 সেকেন্ডের জন্য সেই মোস্তফা সরওয়ার ফারুকী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের 1 সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চাই না। এদেরকে বহিষ্কার করতেই হবে, এদেরকে অব্যাহতি দিতেই হবে। এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হবেন, তারা এই দেশকেও ব্যর্থ বানাবে। তাই বন্ধুগণ, আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে একটাই বার্তা, একটাই মেসেজ। আগামী 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে সচিবালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে বহিষ্কার করে। নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশের মানুষ। আপনারা মেটিকুলাসলি প্ল্যান্ড গভর্নমেন্টের অধীনে আমরা যুদ্ধ করে যে গভর্নমেন্ট নিয়ে এসেছি, অনেক ত্যাগের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে যে সরকার আসছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল স্বৈর শাসককে সরিয়ে সেই সরকারকে নিয়ে কিছু কথা বলবো আজকে, এবং অগ্নিকাণ্ডের কিছু ব্যতিক্রমী জিনিস যেগুলো আমার কাছে মনে হয়েছে, উইয়ার্ড স্টাফ যেগুলো মনে হয়েছে। রাইট, বলছে অ্যাডমিনিস্ট্রেশন বলছে সচিবালয়ে আগুন সুপরিকল্পিত। আচ্ছা, এটা সুপরিকল্পিত আগুন, উই নো দ্যাট। আই মিন, I don't have to be a master of fire, like, or this kind of stuff, that to understand that whether this fire is a sabotage or well planned, an accident. এটা সত্যিকার অর্থেই এটা একটা পরিকল্পিত আগুন। দুটো জায়গাতে আগুন লেগেছে, আপনারা দেখেছেন। একই বিল্ডিং এ 2 মাথায় আগুন লাগছে। 2 মাথার আগুন কখনোই, আপনারা নিজেরা জানেন, এটার জন্য আপনি মালিবাগ মোড়ের একজন পাগল যিনি বসে থাকেন তাকে জিজ্ঞেস করেন, সে বলবে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সুতরাং প্রশ্ন হলো যে এই আগুনগুলা
আগুন লাগছে দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফের তাদের অফিসে এই জায়গায়, এবং তারা যেখানে তাদের, এবং সে বলছে, আসিফ বলছে যে নাহিদ বলছে যে আমাদের সব পুরে মানে আমরা শেষ। প্রথমে এই আগুনের তীব্র প্রতিবাদ জানাই, এবং এই আগুনের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তার প্রতি আমার সমবেদনা, কিন্তু বলে রাখি যে we as a country is in trouble right now. We are under siege by the fascist government and the failure of this government. Two things coming together, ladies and gentlemen. অর্থাৎ দুইটা গ্রুপের, একটা ব্যর্থতা আর একটা আগ্রাসী মনোভাব, দুইটা গ্রুপের সমন্বয়ে বাংলাদেশ ইজ ইন ট্রাবল রাইট নাও। এবং আমি বারবার বলছি, আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি আমার কাজ আছে, আমরা মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকে আমরা ছেড়ে দেই, লেট ইট গো, যেখানে যেতে পারে, তারপর আমরা বসতে পারি না, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ ইজ ইন ট্রাবল, এটা জানে কিনা। এবং আজকে আমি আপনাদেরকে একটা উইয়ার্ড জিনিস দেখাবো। আমরা এই জিনিসটা আওয়ামী লীগের অধীনে দেখেছি, আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ বসিয়েছে, কিন্তু আপনারা যা করতেছেন এখন, ইটস নট গুড সাইন, ইটস নট গুড এট অল। এটা আমি আপনাদেরকে মানে দেখতেই ভাষায় বলতে চাই। আমরা নতুনত্ব চাই, পরিবর্তন চাই, উই ওয়ান্ট এ চেঞ্জ, বাট উই ডোন্ট সি দ্যাট চেঞ্জ রাইট নাও। For example, let me begin with my life, ladies and gentlemen, showing something discrepancy. আমরা এই শিক্ষিত মানুষ যারা আমরা মনে করলাম যে আওয়ামী লীগ যারা ছিলেন এরা এনিমেল টাইপের, এরা অযোগ্য অথবা মূর্খ, মানে মূর্খ বলতে ওই ক্ষেত্রে মূর্খ, এরা দ্বারা পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা মূলত সবাই, আপনারা সবাই, বাংলাদেশের মানুষ রক্ত দিল বিদেশে বসে, আমরা এত সময় নষ্ট করে, বা ভারতীয় সাংবাদিক বলছে জয়শঙ্কর আমেরিকা গেছে। আচ্ছা, আমি বলি যে ভাগ্য চাইলে নির্ধারণ করতে পারে না কেউ, তবে উই আর ইন ট্রাবল, দেয়ার ইজ আ লট অফ স্টাফ গোনা হ্যাপেন টু বাংলাদেশ ইন কামিং মান্থস, আই ক্যান টেল ইউ দ্যাট। এবং আমি বারবার এটা আপনাদেরকে বলছি, অনুরোধ করতেছি আপনাদেরকে, ইটস গোনা হ্যাপেন ফর শিওর। সবচেয়ে খারাপ লেগেছে, আমি দেখেন আপনার আগুন লেগেছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে যে জিনিসটা, যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, আপনার এই নতুন কিছু দেখার জন্য বাংলাদেশে। বাট আমরা কি দেখতেছি আজকে? দেখেন আপনারা, আগুন তো লাগছে, আগুন লাগার সাথে সাথে আপনি দেখেন মানে এই বিষয়গুলো মেনে নিতে পারলাম না, খুবই দুঃখ মানে পেয়েছি এই ঘটনায়। আগুন লাগার ঘটনার সংবাদ সম্মেলন উত্তর কি দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। It's just weird. Why she has to do that? The Home Secretary advisor is right there. It's supposed to be the chief of fire marshal or fire, মানে অর্থাৎ কি বলে আমাদেরকে, অগ্নি ফায়ার সার্ভিসের। There will be supposed to be an expertise or an expert, right? Or এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উত্তর দিবেন, অথবা ফায়ার সার্ভিসের চিফ উত্তর দিবেন, অথবা সেনাবাহিনীর যিনি তদারকি করতেছেন তারা কেউ এখানে উত্তর দিবেন। রেজওয়ানা হাসান বন্যা উনি কেন উত্তর দিবেন? মানে বুঝলাম না বিষয়টা। উনি তো উত্তর দেওয়ার, উনি কি জানেন এই বিষয়গুলো নিয়ে? উইথ ডিউ রেসপেক্ট, রাইট? আমি বলছি না যে উনি অযোগ্য মানুষ, বাট উনি তো উত্তর দেওয়ার কথা না। উত্তর দিবেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, অথবা পুলিশের বড় কেউ দিবেন, ফায়ার সার্ভিসের কেউ দিবেন, সেনাবাহিনীর বিস্ফোরক, এইভাবে এক্সপার্টিস যারা আছে তারা দিবেন। উনি কেন উত্তর দিবেন? এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো, রাইট? মানে এই হোয়াট ইজ দিস? উনি কেন উত্তর দিবেন? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কি যদি যোগ্য না থাকেন, সো প্লিজ গো হেড, গো স্টেপ অ্যাসাইড, ইউ নিড টু গো। I'm sorry, man. What the hell is going on in our country, ladies and gentlemen? This is weird, right? Very, very weird. Can you imagine? আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে উত্তর দিচ্ছেন রেজওয়ানা হাসান। I didn't like that at all. I didn't like that at all. Not at all. This is just unbelievable. মানে দেখেন আমাদের ডিসক্রিপেন্সি এন্ড অ্যাম্বিগুইটি এবং কোন জায়গাতে আছে। আমরা একটা প্রফেশনাল গভর্নমেন্ট চাই। আপনি এখানে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি উত্তর দিবেন, বিকজ ইউ নো দিস। আপনি সেনাবাহিনী থেকে আসছেন, you have the expertise, you should know that, you should answer these questions, and if you do not, if you can't, then why you are here? এবং উনি অসহায়ের মতো বসে আছেন। আপনারা দেখেন, আমি সরি, আমি আসলে এগুলো বলতে চাই না, প্লিজ আমারে ভুল বুঝবেন না, আমি খুবই পিস্ট অফ সবকিছু মিলে। আমি এই মুহূর্তে আমি জানি যে ডেঞ্জার ইজ হেড অফ আস, ভেরি ভেরি ডেঞ্জার। দেখেন আপনি উনি কোথায় বসে আছেন, দেখেন, এই দেখেন উনি লুক এট দ্যাট। আচ্ছা কোথায় গেল? এই দেখেন কোথায়, এই দেখেন আমার, এই দেখেন কোনার ভিতরে, ওই দেখেন উনি বসে আছেন এখানে,
এই দেখেন এখানে উনি বসে আছেন, উনি কেন বসে থাকবেন এখানে? উনি তো এটা উত্তর দিবেন। উনি বসে আছেন এখানে। It's just unbelievable, ladies and gentlemen, right? I'm sorry, I can't control myself anymore. This is not good sign. এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, he needs to go. I'm telling you guys, he needs to go right now. He's completely incompetent and he's not fit for this purpose. He may be a good gentleman, but an honest gentleman, but he's not for this post. We need someone else. Otherwise, এই দেশকে টিকানো যাবে না ভারত এবং আওয়ামী লীগের কাছ থেকে। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই দেশটা অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে কিন্তু আমরা ফেসিসের কাছ থেকে আমরা নিয়ে আসছি সবাই মিলে। এবং এরা একটা গ্রুপ অফ পিপল, কমপ্লিটলি ডিসফাংশনাল, ডিসকোয়ালিফাইড individual, they're sitting up over there. Not all of them, but many of them. এবং আমি বারবার বলছি যে you need to reshuffle this advisors panel. They're not fit for the purpose. They're not qualified to lead this government right now under this dire and like kind of dangerous situation. We are in a fire right now by Awami League and by India. We get to face them, and they're not fit for the purpose. They're not qualified enough to lead this government right now the way that we are looking for. এবং আজকে তারা আপনি কোথায় আপনার এই কি বলছে এটাকে, এই কি বলে এটাকে, আজকে সচিবালয়ে আগুন লাগছে ভাই, কালকে কোথায় আগুন লাগবে জানেন? প্রধান উপদেষ্টা কার্যালয়ে লাগতে পারে। ইউ নেভার নো, জালিপুর সব সারকার করে দিতে পারে। আমি বুঝেছি যে আমরা সচিবালয়ের আগুনটা ইন্টেনশনাল, দে ওয়ান্ট সামথিং, নাকি ইন্ডিয়ানদের প্রিয়। ওয়েল আই ডোন্ট নো ইন্ডিয়ানদের প্রিয় কিনা, বাট সাউন্ড খুব কম। দি হাই কমরেড, দি হাই কমরেড, ওকে, সাউন্ড কম। You know what I mean? ভাই আমি তো পিনাকিয়া রিলাস ভাই এর মতো হতে পারবো না কথাবার্তার মানে ক্ষেত্রে, তবে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ, বাট আমি ভেরি ফ্রাস্ট্রেটেড ভাই, আমি very frustrated right now. No. That's not what we wanted for. That's not what you fought for. That's not why the entire country came together on a one stage, and giving their lives away. No. This is not the government that we're looking for. This government has failed. This government will be in trouble in coming months. Seriously, they'll be in trouble. Because, like I said, once President Trump takes office, everything will be changed. আর যারা মনে করেন আইসা আমাকে প্রশ্ন করেন ভাই আমেরিকান পলিসি চেঞ্জ হয় না, there is no more American policy anymore in the world. It's gone. This time has gone. Now, when President Trump is the president, it look like if President Trump wants the policy is President Trump. There is no American policy anymore. You have no idea because you don't know this about this country. That's why you're talking like kind of textbook comments. It's not anymore textbook comment about America. It's changed everything, ladies and gentlemen. Now it's some completely different world. But on American policy, it's President Trump policy. If he wants, that's a policy. If he doesn't want, there is no policy. That's the bottom line. So আপনারা জানেন না বলে এই কথাগুলো বলেন, এগুলো পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, long-standing American policy for NATO, and he doesn't want that. Think about that. Canada, President Trudeau নিয়ে বলছেন 125% tariff দিয়ে দিব, অথচ Canada is one of the long-standing ally of the United States, and they কোনোদিনই কানাডার সাথে সম্পর্কের ক্ষেত্রে কোন প্রশ্নই উঠে না আমেরিকা থেকে, সেটাও উনি পরিবর্তন করে দিচ্ছেন। উনি বলছেন লেটস কানাডা জয়েন টু দ্য ইউনিয়ন আমেরিকা and we'll make you the governor of the United States, sorry, the Canada. So it's just unbelievable. He wants Panama Canal. Guys, like I said, that it's different. So there is no American policy. The policies depends on what President Trump wants. If he doesn't want, there is no policy. If he wants, there are some policies. That's the bottom line. So এটা আমি বলতে চাই আপনাদেরকে, লিডস এন্ড জেন্টলম্যান, এবং খুবই দুঃখ লাগে এই যে ঘটনাগুলো দেখার পরে। আমি সরি, আমি very disappointed, and I'm disgusted. I am appalled by what the fuck we see in the government right now. They need to change this. If they do not change, we will turn our position upside down. I can tell you that. And you can't face us. When we will change our position, you are in trouble as a government. I'm telling you today. Fix the fucking problem. Right? The স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আপনাকে বলছি with due respect, you are not fit for the purpose. You need to go. You have no idea. I mean, helpless gentlemen. স্বরাষ্ট্র উপদেষ্টা is supposed to be an Iron Man right now. Under these circumstances, Iron Man. You understand what is Iron Man means? কথাবার্তা হবে জঘন্য,
মানে তার কথা শোনার পরে, পোলাইটলি তার বক্তব্যের ধরন শোনার পরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা দূরে থাকবে, তাদের গুম মানে তার নির্গুম রাত কাটাবে। উনার বক্তব্য শুনলে বলে হি স্লিপিং রাইট নাও, হি হ্যাজ এ chronic dysentery every single time. That's what I don't feel yes. আর এটা কি মানে আমি 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 সরি, আমি সমালোচনা করতে চাই না এভাবে, কিন্তু it's just our country is gonna go, we're gonna be failed. And this time if India can take over, if India can take over Bangladesh, no more Bangladesh. That's the bottom line. I'm giving you warning, ladies and gentlemen. I'm gonna go because আমি এখন যদি বেশি লাইফটা যদি লম্বা করি তাহলে আমি কিন্তু এখন মানে একটা খারাপ পজিশন তৈরি হবে আমার কথাবার্তাতে। I don't want that. That's why I'm leaving right now. I mean, I cannot talk anymore about this because I see this. He's not qualified to be the home advisor right now. He needs to go right now. He needs to go. এবং উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন, আপনারা বসে থাকলেন এখানে। কি একটা অবস্থা, মানে যা ইচ্ছা তাই, মানে আপনি আছেন হর্ন নিয়ে কি this country is right now is on the verge to be failed forever. কোন জায়গা থেকে কোন, when you are in charge of the government, your speech, your statement is the half things done. Yes, একজন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তার ধরন হবে এমন যে ক্রিমিনালরা তার কথা শুনে ভয় পাবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খালি করে উনি বারবার কিছুক্ষণ পরে আর উনি কি একটা অবস্থা, না this the country's got fucked. It's got fucked. We fucked as a country. We're gone. এবং আপনি কল্পনা করতে পারবেন না, আমি গতকালকে রাত্রে বলেছি, আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসার এখন বসে আছে। এরা কি আপনার কথা শুনবে? এরা কি চাইবে আপনি পাশ করেন? এরা চাইবে আপনার জন্য ফেল করেন প্রতি মুহূর্তে, এরা চাইবে এবং তারা চায় এটা। আমি নিজে ভিকটিম। আমি একটা জায়গাতে গেছিলাম, তারা চাইলে আমাকে এই কাজটা করে দিতে পারতো, এটা আমি খুশি থাকতাম। তারা চেয়েছে যে গভর্নমেন্ট আমি যেন গভর্নমেন্টের উপর ক্ষিপ্ত হই। আমি বুঝেছি সেটা, আমি বুঝেছি একদম। এই জন্য আমি যেহেতু আমি মনে করি আমি সেন্সেবল একজন ইন্ডিভিজুয়াল, সো আমি যেহেতু দেশকে ভালোবাসি, আমি কোনো সরকারের দালালি বা সরকারের পক্ষের লোক নই, আমি দেশকে ভালোবাসি। কান্ট্রি ইজ অ্যাবাভ অল অফ আস, সো কান্ট্রিজ ইন্টারেস্ট, রাইট? সুতরাং আমি তো মানে ধরেন অন্য যারা আছেন আমাদের মানে ইউটিউবার যারা আছেন, একটা সুযোগ না পাইলে এসেই তারা জাল একদম জেরে দেন অনলাইনে সবার বিরুদ্ধে। তাদের মনে রাখবেন অনেকেই আছেন যারা কথাবার্তা বলেন দেশের পক্ষে, বেশিরভাগই তাদের ব্যক্তিগত না পাওয়া খুব থেকে। আমি কিন্তু আই এম নট ইন এ পজিশন অর আই এম নট লাইক দ্যাট, ওকে? সো আমি সবার আগে মনে করি দেশের স্বার্থ, দেশটা সবার আগে বড়। আমি যদি ব্যক্তিগতভাবে একটা কোনো ধরনের একটা কিছু না পাই, সো হোয়াট? মানে আমার, since we love the country and we want the betterment of our country and the people, so it is to me my country's interest is paramount. It's not my self-interest, right? So that's the bottom line, ladies and gentlemen. এবং আমি এটুকু বলি আপনাদেরকে, I am disgusted, I am appalled, and I am very very disappointed. And আমি চলে যাচ্ছি ভাই, আমি এর চেয়ে বেশি কথা বলতেই পারবো না। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস শেক আপ দরকার। If you do not do that, you're going to be failed. And it's not you going to be failed. You making us fail too. The entire country will be failed. This is just unbelievable. ভাই ইলিয়াস ভাই লাইভ করছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, তো আমি এখন রাখতেছি, আমি চলে যাচ্ছি, কারণ আমি গোনা বি আউট অফ কন্ট্রোল। সো it's not good for me and I don't want to be like the other person, like what I mean. So আমি চলে যাচ্ছি, আমি অন্য সময় আমার মাথাটা ঠান্ডা হোক, কারণ আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। এগুলা কেন হয় আমরা খুব ভালো করে জানি। মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে যত সোশ্যাল মিডিয়াতে আছে, I have any unique qualifications, sorry। সুতরাং আমি এই বিষয়গুলো জানি, জাজ করতে পারি। আমি বুঝি যে এগুলা, শুনেন, ক্রিমিনাল যখন ক্রাইম করে তার সাইকোলজিক্যাল সেন্টিমেন্টটা সবার আগে, সে মনে করে ক্রাইম করে হি ক্যান গেট ওয়ে উইথ দিস ক্রাইম। যখন সে মনে করে যে এই এরিয়াতে আমি ক্রাইম করলে বা এই ক্রাইমটা করলে এই মুহূর্তে বা সময়, মোমেন্টাম অ্যান্ড প্লেস ওর পারসন, তিনটা জিনিস ক্রিমিনালরা সংঘবদ্ধ সিরিয়াস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যারা, তারা যাচাই করে প্রথমে তিনটা জিনিস। একটা হচ্ছে প্লেস, টাইমিং অ্যান্ড দ্য পারসন। এই তিনটা জিনিস অনুকূলে থাকলে তারা ক্রাইম করার জন্য তারা 80% এগিয়ে যায়। এই তিনটা যদি অনুকূলে না থাকে, ক্রাইম করার আগে তারা 100 বার চিন্তা করে। আর আমাদের এখানে যা হচ্ছে, তিনটা জিনিসই তাদের অনুকূলে, প্লেস, টাইমিং and the individual or persons. They are in their favor. Now I'm not saying like they want them to be committed to commit a crime, but their failures encourage them to commit their crimes. And why? Because they know they can get away with these crimes. That's the bottom line, right? এটা আমি বলতে চাই। আমি শ্যামলদার মতো বলছি, have a relax, see you not for mine, that's it. Thank you guys, be blessed and have a good night. Because আমি
কোনোভাবেই মনে করি না এই সরকার কোনোভাবেই আর সাস্টেন করতে পারবে, এবং সাস্টেন করা উচিত। কারণ এই সরকারের আমি যা দেখতেছি বর্তমানে প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে প্রবলেম। এরা কোনোভাবেই যোগ্যতা নাই যে এখন এই সরকারকে তারা লিড দিতে পারবে। তারা দিস ইজ দ্য ফাকিং বুলশিট, ইউ নো। উই ফট ফর 12 ইয়ার্স। আমরা পৃথিবীর যে যে জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যোগাযোগ করেছি, আমাদের সময় নষ্ট করে, এরা স্বপ্ন দেখে নাই, যদি কোথায় বলতে পারে না এদের সাথে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এখন আজকে আপনারা যা ইচ্ছা তাই শুরু করে দিলেন। এটা কেমন কথা? আজকে আপনারা এত সুন্দর মানে মানুষের সাপোর্টস আছে, একটা দেশকে ফিক্স করে যাবেন। আপনারা কি মনে করেন আওয়ামী লীগের কে আপনাদের বিরুদ্ধে কেউ অসন্তুষ্ট হবে? পরবর্তী সময় যদি আপনাদেরকে ধরে নিয়ে যায়, এইভাবে আপনারা দেশকে ঠিক করতে পারবেন না। আমি একটু আগে দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম, ফিদেল ক্যাস্ট্রো কি বলেছেন, যে যারা বিপ্লবীরা যদি আপনার কি হয়, এই যে এই একটা পোস্ট দিয়েছিলাম আমি একটু আগে ইউটিউবে, তাদের সরি আমি আসলে বিশ্বাস করি না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি মনে করি যে আমি আর কথা না বলা ভালো, কারণ আমি যদি এখন কথা বলি তাহলে আমি হয়তো বা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। লিডস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন আপনারা। আর আমি মানে আল্লাহ হাফেজ। I don't see the good sign of the government. This government will be failed very badly in coming months. Very badly. I can tell you that. Because তারা কোনো অবস্থাতেই কোনো জায়গাতে একটা প্রশাসন, তারা সচিবালয় চেঞ্জ করতে পারেন নাই, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ করতে পারেন নাই। এই জায়গাগুলোতে এভাবে রেখে আইন মানে পুলিশ এভাবে জায়গা মতো রেখে, গোয়েন্দা বাহিনী জায়গা মতো রেখে আপনি ফিক্স করবেন এই দেশ? No, it's not possible. Sorry, আমি রাখতেছি, ভালো থাকবেন। আমি এখন কোথায় বলতে পারবো না, কারণ আমি এখন কথা বললে আমি টাফ রুডো কথা বলতে হবে। I don't want that, right? But I can tell you that this government is going to be failed very, very badly in coming months. এবং এখনো গভর্নমেন্ট টিকে আছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের অ্যান্টি ইন্ডিয়ার অ্যান্টি আওয়ামী লীগ মানে সেন্টিমেন্ট। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসিফ নাহিদকে নিয়ে তাদের মূল টার্গেট, এবং এই সরকারের কঠোরতা না হওয়ার কারণ এই সমন্বয়কদের এবং ছাত্রনেতাদের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। যদি তারা হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি কঠোর হতো, তাহলে তারা কিছু একটা করার আগে 100 বার চিন্তা করতে ভাবতো। যখন তারা দেখতেছে যে কিছু মানে তারা যা কিছু করছে সবগুলো সরকার মেনে নিচ্ছে বা সরকার তাদেরকে মানে আদর করছে, তখন তারা কিন্তু আরও বড় ধরনের নাশকতা করার চিন্তা করছে। এখন হয়তো বা সচিবালয়ে তারা আগুন দিয়েছে, সামনে এর চাইতে আরও বড় ধরনের নাশকতার জন্য তারা পরিকল্পনা করছে। কিন্তু যদি সরকার এখানেই কঠিন হয়ে এখন থেকে যা হওয়ার হয়ে গিয়েছে এতদিন, এখন থেকে আওয়ামী লীগের প্রতি কঠোরতা অবস্থান নেয়। কারণ মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, ছাত্রলীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী সংগঠন, তারা একটি সন্ত্রাসী দল। তো সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী দলের বিরুদ্ধে যেই পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্বে নেওয়া হয়, আমার মনে হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত। তাহলে হয়তোবা তাদের চিন্তা ভাবনা হবে যে না, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নেই, সেজন্য তারা হয়তোবা এই সমস্ত অপকর্মগুলো করতে তাদের সাহস যোগাচ্ছে।